পিএসজি ভার্সেস ইন্টার মিলান। ওয়াও! কয়জন প্রেডিকশন করেছিলেন যে এরকম একটা ফাইনাল আপনারা দেখতে যাবেন? ইয়েস, আপনারা যদি আমার ভিডিও ফলো করে থাকেন, আমি কিন্তু বলেছি। প্লে অফ যখন নিশ্চিত হয়েছে, প্লে অফে যখন প্রত্যেকটা টিমকে আলাদা, আলাদা করে ভাগ করা হয়েছে, তখন থেকেই কিন্তু আমি বলে আসতেছিলাম, পিএসজির কিন্তু একটা যথেষ্ট বড় চান্স আছে ফাইনালে চলে যাওয়ার এবং এটাও বলেছি, ইন্টারের এইবারে ফাইনালে যাওয়ার যথেষ্ট যথেষ্ট চান্স আছে। শুধু তাই না, আমি কিন্তু এই কথাটা বলেছিলাম এবারে হয়তোবা এল ক্লাসিকো দেখতে পারি, এবারে হয়তোবা অ্যাটলেটিকো মাদ্রিদ ভার্সেস বার্সেলোনাকে আমরা ফাইনালে দেখতে পারি, জার্মান ডার্বি হয়তোবা দেখতে পারি এবং ইংলিশ ডার্বি মানে আর্সেনাল ভার্সেস লিভারপুলকে আমরা ফাইনালে দেখতে পারি। এইবারে চ্যাম্পিয়ন্স লিগটা আসলে ডিফারেন্ট হয়েছে। আপনারা ইতিমধ্যে জেনে গিয়েছেন ফাইনালিস্ট হচ্ছে পিএসজি ভার্সেস ইন্টার মিলান, কিন্তু এবারে 36টা দল নিয়ে যেরকম খেলা হয়েছে গ্রুপ পর্যায়ে, প্রথমে হচ্ছে নিজের সমমানের দল, তারপরে অপেক্ষাকৃত উইকার দল, তারপরে আরো উইকার দল এবং সবচেয়ে উইক দল, এরকম করে যে 8টি খেলা হয়েছে দুটি করে। আমার কাছে এই ফরম্যাটটা আসলেই ভালো লেগেছে এবং ফল অনেকের কাছে ভালো নাও লাগতে পারে, কিন্তু আমি অন্তত আমার প্রেক্ষাপট অনুসারে গতদিন বার্সেলোনা ভার্সেস ইন্টার মিলানে যেই খেলা হয়েছে, আমার কাছে কেন জানি মনে হচ্ছে না বার্সেলোনা ফ্যানরা আসলে খুব কষ্টে আছে। তারা ভালো ফাইট দিয়েছে নিজেদের ডিফেন্সের ভুলে এবং ইন্টার মিলানে অসাধারণ গেম প্ল্যান সাজানোতেই কিন্তু তারা হেরে গিয়েছে। কষ্ট তো লাগবে, নিজের দল নাই, এটা কষ্ট লাগে। যেমন আমি এসি মিলান ফ্যান, ইন্টার মিলান ফাইনালে গেছে, সবচেয়ে বড় কষ্ট লাগার কথা আমার। ফুটবল যেহেতু দেখা হয়, ফুটবল দেখতে ভালো লাগে, ভালো খেলা হলে ভালো লাগবে। কারণ কি বার্সেলোনার বিপক্ষে যেই গেম প্ল্যানটা সাজিয়েছে, এটা আমি ছোট্ট করে বলে নিই, এই গেম প্ল্যানটা আসলে চমৎকার ছিল। আপনি দেখেন বার্সেলোনার বিপক্ষে আমরা যে কোনো টিমকে কি দেখি, বাস পার্ক করে রাখে, ফাইন, ইন্টার মিলান বাস পার্ক করে রেখেছে, কিন্তু ডিফারেন্ট ওয়েতে বাস পার্ক করে গেছে। তারা যে কাজটা করেছে, উইং বেস না খেলে তারা কম্প্যাক্ট হয়ে আছে মিডলে, যে বার্সেলোনাকে উইং এ ছেড়ে দিয়েছে যে তারা উইং এ খেলুক, উইং থেকে গোল ঢুকাক, গোল হোক। এবং যেটা হয়েছে, আমরা এত কেন সোমারকে দেখেছি, সবাই আমরা কিন্তু লাফাইতেছি সোমার অসাধারণ, 5 মিলিয়নে গেছে, ওনাকে 50 মিলিয়নে সেল করে দেয়, 5 মিলিয়নে সোমারকে কিনেছে, ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ক্লাসিক ট্রান্সফার বলা যায় এটা, কিন্তু না, দ্য গ্রেটেস্ট ক্লাসিক ট্রান্সফার না। এই ক্রেডিটটা আমাদের ইনজাগিকে দিতে হবে, দ্য কোচ। কোচ নিয়ে আসলে আজকের ভিডিওটা আমি বেশি আলোচনা করব। আপনি দেখেন বার্সেলোনা বিপক্ষে গেমটা একটু খালি বলে নেই, ফার্স্ট লেগ হয়েছে 3-3 গোলে, নু ক্যাম্পের মধ্যে ড্র করেছে, তারপর এখানে এসে আবার ফ্রেশ স্টার্টই বলা যায়, সেখানে 4-3 গোলে ইন্টার মিলান জিতে যায়। প্রথমে ইন্টার মিলান কিন্তু 2-0 গোলে এগিয়ে যায়, ওই ট্যাকটিকটা নিয়ে একটু গল্প করবো। তারপরে সেকেন্ড হাফে গিয়ে বার্সেলোনা সমতায় ফিরে আসে, শুধু তাই না, 87 মিনিটে গিয়ে লিড নেয়। এই মৌসুমে একমাত্র দল, মানে দুটি দল যারা ইন্টার মিলানের বিপক্ষে লিড নিতে পারে, একটা হচ্ছে লিভারকুসেন যাদের কাছে হেরেছে, আর আরেকটা হচ্ছে বার্সেলোনা যাদের কাছে তারা মাত্র 6 মিনিট লিড ধরে রাখতে পেরেছিল। তো বার্সেলোনাকে অবশ্যই ক্রেডিট দিতে হয়, ইন্টার মিলানের বিরুদ্ধে যথেষ্ট ভালো খেলেছে এবং এত সুন্দর খেলা খেলেও হেরে গিয়েছে, নিজেদের ভুল তো আছেই, ইনজাগির ট্যাকটিক আরেকটা বিষয়। তো ইনজাগির ট্যাকটিক কি করেছে, ও আচ্ছা শেষ করে নিই। তারপরে 93 মিনিটে ইন্টার মিলান সমতায় আসে, এক্সট্রা টাইমে চলে যায়, এক্সট্রা টাইমে ফ্রত্তেসি সেই কুল হেডেড ফিনিশের মাধ্যমে 4-3 গোলে জিতে যায়। একটা লেগ মানে একটা ম্যাচ তারা দুইজন মিলে 7-6 গোলে জিতে, একটা রেগুলার টাইমে কোনো পেনাল্টি শুটআউট ছাড়া 7-6 গোলে জিতে আসলে অসাধারণ। যেই কারণে সবাই কিন্তু বলছে ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ম্যাচ অফ চ্যাম্পিয়ন্স লিগ। এই গ্রেটেস্ট ম্যাচটা আপনারা উপলব্ধি করতে পারতেন না যদি এই টাইপের চ্যাম্পিয়ন্স লিগ ফরম্যাট না হতো। আগের ফরম্যাট যেটা এক গ্রুপে 4টা টিম থাকে, 4টা টিম থেকে 2টা টিম চলে আসে, ডেথ গ্রুপ থেকে একটা বড় টিম বাদ পড়ে যায়, তখন দেখা যায় অপেক্ষাকৃত ছোট ছোট দল শখ দেখায় উঠে আসে চ্যাম্পিয়ন্স লিগে। এইখানে যেটা হয়েছে, সমমানের দল যেহেতু একে অপরের সাথে 2টা ম্যাচ অ্যাটলিস্ট খেলবে, ওইখানে র‍্যাঙ্কিং হিসেবে অনেক সময় দেখা যায় শক্তিশালী দলগুলো চলে গেলেও শক্তিশালী দলগুলো কিন্তু টপ 8 এ ছিল। ইনজাগির মাস্টার ক্লাস যেহেতু শুরু করেছিলাম, ইনজাগিরটাই শেষ করি। তো কম্প্যাক্ট ডিফেন্স, আমি প্রথমে বলেছি যে তারা কম্প্যাক্ট ডিফেন্সিভ মিডফিল্ড একটা ক্লাস্টার তৈরি করে, যে জিনিসটা যে তোমরা বার্সেলোনা প্লেয়াররা মিডল থেকে বল ক্রস করো, তোমরা ক্রস করো, আমরা মিডল থেকে কোনো প্লেয়ারকে ঢুকতে দিব না। কিছুটা বলা যায় আমেরিকান ফুটবল, যেটা আপনারা রাগবি যদি দেখে থাকেন, আমেরিকাতে যে ফুটবলটা হয় রাগবির কাছাকাছি একটা বল, ওই বলটাকে নিয়ে তারা ট্যাকটিক্যাল ফুটবল খেলে এবং তারা যেটা করে একজন রানার রাখে পিছে, সেই রানারটা পিছন থেকে দৌড় দিবে এবং অপোনেন্ট টিমটা ওই রানারটাকে আটকাবে। ইন্টার মিলান জাস্ট ওই ট্যাকটিক্সেই খেলেছে। কি করেছে, ইয়ামালকে ছেড়ে দিয়েছে, ইয়ামাল থাকো, এদিক থেকে তুমি রাফিনাকে ছেড়ে দিয়েছে, দুইজন রানার দুই পাশ থেকে ছেড়ে দিয়েছে, কিন্তু মাঝখানে যেহেতু কম্প্যাক্ট করে রাখছে, পিছন থেকে শুটার
কিন্তু শুট করতে পারে নাই। যেই জিনিসটা আমি খেলা শুরুর আগে লাইভে গিয়ে কথাটা বলেছিলাম, পেড্রির পাসিং রেঞ্জটাকে যদি বন্ধ করে দেওয়া হয়, লামাল ইয়ামাল এবং রাফিনা কিছু করতে পারবে না। তাই হয়েছে, কিছু করতে পারেনি। তারা ভিতরের দিকে কম্প্যাক্ট হয়ে রয়েছে, উইংটাকে ছেড়ে দিয়েছে, উইং থেকে সমানে শুট আসতেছে অথবা ক্রস আসতেছে, যেটা ফেরান তোরেস কাজে লাগাইতে পারে নাই। আনফরচুনেট, দুইটা বল সে মিস করেছে, কিন্তু এরকম প্রেসারে থাকার পরে মিস করাটাই স্বাভাবিক। কারণ কি, সে ডিফেন্ডারকে ছেড়ে দিয়ে যখন শুট করতে যাচ্ছে অথবা ক্রস করতে হেড দিতে যাচ্ছে, তখন দেখা যাচ্ছে সে কনফিডেন্ট পাচ্ছে না যে এটা অফসাইড ছিল নাকি না। কনফিডেন্সের অভাবে কিন্তু মিস করে গিয়েছে। এবং এইটাই ব্রিলিয়ান্স, কোচ যে অপোনেন্টকে ফ্রাস্ট্রেটেড করে ফেলেছে প্রথম থেকে, এই জিনিসটাই আসলে বলবো। একটা কোচের দায়িত্ব নিজের প্লেয়ারদেরকে যেমন মোটিভেট করা, অপোনেন্টকে সেরকম আটকানো। আমেরিকান ফুটবল আমাদের দেশে আসলে কেউ ফলো করে না। আমি মুভি দেখার ফলে কিছু কিছু জিনিস ফলো করি, এবং আমেরিকান ফুটবলের মেইন ট্যাকটিক্সটা হচ্ছে অপোনেন্টকে রিড করা। ইনজাগি সেম কাজটা করেছে, অপোনেন্টকে রিড করে অপোনেন্টকে কিভাবে ধামাচাপা দিতে হয় সেই কাজটা করেছে। পেড্রি এবং দিয়ং দুইজনকে যখন আটকে দিয়েছে, অলমোকে ফ্রি করে দিয়েছে, তুমি আসো। অলমো হচ্ছে সেই রানার যে পিছন থেকে উঠে এসে সুইপারের মতো কাজ করবে, যে স্ট্রাইকার হিসেবে কাজ করবে এবং গোল দেওয়ার চেষ্টা করবে। আনফরচুনেটলি একারবি সেই জায়গাটা দখল করে রেখেছে। এবং আপনি যদি খেয়াল করে দেখেন, বাস্তনি এবং এদিক দিয়ে বিসেক দুজনে কিন্তু মোর অফ এ ফুল ব্যাক হিসেবে কাজ করে, মোর দেন দিমার্কো এবং ডুমফ্রিজ যেটা করেছে, ওই যে আমেরিকান ফুটবলে দুইজন রানার পিছন থেকে দৌড় দিবে। যেহেতু দিমার্কো অপেক্ষাকৃত উইকার রানিং এর ক্ষেত্রে, আর ডুমফ্রিজের স্ট্যামিনা বেশি, আপনারা ডুমফ্রিজকে কিন্তু বেশি অ্যাটাকিং মোডে দেখছেন। আর ইয়ামালকে আটকানোর জন্য দিমার্কো কিছুটা পিছিয়ে রয়ে গেছে, ইয়ামালকে আটকানোর জন্য, ট্যাকেল করার জন্য। ইয়ামাল যখনই বল পেয়েছে, বল নিয়ে কিন্তু সে সুন্দর করে ড্রিবল করে ভিতরে ঢোকার চেষ্টা করছে। তারা যেটা করছে, কোনো ট্যাকেল না করে ব্লক করতেছে, ইয়ামাল ভিতরে ঢোকার চেষ্টা করতেছে, শুট করার চেষ্টা করতেছে, দিতেছে না, ক্রস করার চেষ্টা করতেছে, তুমি ক্রস করো। যখনই দেখা যাচ্ছে কোনো স্ট্রাইকার নাই, শুট করার চান্স দিতেছে। এই যে মোটিভেটেড, যে এই যে প্রতিটা মুহূর্ত, প্রতিটা সেকেন্ডের ডিসিশন গুলা, ইনজাগি এই প্রিপারেশন গুলাটা নেওয়াটা আসলে চমৎকার ছিল। এবং আপনি যদি দেখেন, যেই দুটো গোল হয়েছে, দিমার্কো উঠে যাওয়ার পরে কিন্তু গোল হয়েছে। যেহেতু ইন্টার মিলান এগিয়ে গেছে 2-0 গোলে, যে নেমেছে লেফট ব্যাক হিসেবে, তার মাথার মধ্যে আছে আরে উঠে গিয়েছে, এই যে একটা উঠে গিয়েছে কনফিডেন্স বা ওভার কনফিডেন্স বলতে পারেন, সেখানে কিন্তু দুইটা ভুল করে বসে এবং ইয়ামাল গোলগুলো দিয়ে দেয়। এবং সমারের কথা যেটা বলছি, সমারকে নেওয়াই হয়েছে, সে ডিস্টেন্স শুটে খুবই ভালো গার্ড দিতে পারে। তবে এখানেও একটা ট্যাকটিক্যাল অ্যাপ্রোচ ছিল। আপনি যদি ইয়ামালের ক্রস গুলো দেখেন অথবা শুট গুলো দেখেন, যেগুলো অসাধারণ সেভ দিয়েছে, দিয়েছে, লাভ দিয়ে করছে, আপনি দেখবেন ইয়ামাল তো লেফট উইং দিয়ে খেলেছে, মানে ইন্টারের লেফট উইং সাইড দিয়ে এসেছে। তো যখনই সে লেফট উইং সাইড দিয়ে ঢুকতেছে, আপনি খেয়াল করেন গোলকিপার কিন্তু নিয়ার পোস্টে না গিয়ে মিড সেন্টারে আসে অথবা অ্যাওয়েতে চলে আসতেছে। কেন? ইয়ামাল তো কার্লিং শুট করবে, এবং কার্লিং শুটের অপেক্ষায় সে কিন্তু অলরেডি অ্যাওয়ে পোস্টে চলে গেছে, এবং মিড পোস্টে যেটা হয়েছে, মানে নিয়ার পোস্টে একার বিশূন্য মতো এখানে এসে ব্লক করার জন্য নিচে নেমে এসে দাঁড়িয়েছে। তার মানে আপনি দুই গোলকিপারের বিপক্ষে শুট করছেন, এবং যেটা হচ্ছে সে শুট করছে, সোমার সেভ করে দিচ্ছে। সেম একই সাথে যদি আমরা রাইট সাইডে দেখি, রাইট সাইডে সেম, রাফিনাকে ওপেন করে দিচ্ছে। রাফিনাকে যখন ওপেন করে দিচ্ছে, তখন স্ট্রাইকারটা নিচে নেমে আসতেছে, মানে নিচে নেমে মানে মোর অ্যাটাকিং মোডে চলে আসতেছে। এখানেও দেখেন বিসেক কিন্তু তাকে গার্ড না দিয়ে সে চলে আসতেছে নিচে গোল পোস্টে সেভ করার জন্য, এবং সমা সুন্দর মতো অ্যাওয়ে পোস্টের দিকে চলে যাচ্ছে। এই যে ট্যাকটিক্যাল অ্যাপ্রোচটা, দূর থেকে শুট করো, আমার তো ইতিমধ্যে এখানে একজন ডিফেন্ডার আছে যে বলটাকে গার্ড করবে, এবং এই সাইডে সোমার যে কোনো দিকে নিয়ার পোস্টে লাভ দেবে, অ্যাওয়ে পোস্ট, সে তো আগে থেকেই জানে যে তারা কার্লিং শট করে অ্যাওয়ে পোস্টে গোল দিবে। তাই হয়েছে, যেই দুইটা গোল বার্সেলোনা দেয় ওই মুহূর্তে, আনফরচুনেটলি একারবি এবং বিসেক ছিল সামনের দিকে, দ্যাটস ওয়াই কাউন্টার অ্যাটাকটা তারা বেনিফিটেড হয়েছে। এবং অগাস্তো নেমে যে জিনিস ভুলটা করেছে, ওই যে ওভার কনফিডেন্ট, অসুবিধা নেই, ইয়ামাল শুট করে কি করতে পারবে, তাই হয়েছে, গোল হয়েছে দুইটা। আর রাফিনহার গোলটা বলবো আমি চমৎকার গোল। মানে রাফিনহার গোলটা কিছুই করার ছিল না, এবং রাফিনহা মানে পুরোপুরি খেলার বিপরীতে আসলে গোলটা করেছে, এবং ট্যাকটিক্যাল পারফেকশনের মধ্যে থেকে গোল করেছে, এবং সেই গোলটা অ্যাকচুয়ালি বেস্ট বলবো আমার কাছে, মানে ট্যাকটিক্যালি এটা বেস্ট। এবং রাফিনা দেখেন দুটোটা ম্যাচে কিন্তু শেষ গোলটা সেই দেয়, যদি আগের গোলটা ওন গোল হিসেবে কাউন্ট হয়, কিন্তু এই গোলটা তার গোল, পারফেক্ট গোল ছিল। আসি আমরা ইন্টার মিলানের খেলা, যখন অ্যাটাকে যায়, ইন্টার মিলান যে কাজটা করেছে, ওই যে আমেরিকান ফুটবল স্টাইলে
ডুমফ্রিজ উপরে চলে যাচ্ছে এবং পুরাটা খেলায় দেখেন থুরাম স্লো খেলতেছে, আস্তে আস্তে দৌড়াইতেছে, যখনই তার পায়ে বল আসতেছে 3টা ডিফেন্ডার চলে আসতেছে। দিস ইজ দ্য পার্ট অফ ট্যাকটিক্স। সে স্লো খেলতেছে না, অ্যাকচুয়ালি সে ডিফেন্ডার ড্র করতেছে, দেখতেছে বড় ফিজিক্যালিটি একটা প্লেয়ারের কাছে বল আসতেছে, তখন ডিফেন্ডার অটোমেটিক অ্যাপ্রোচ করতেছে তার পাসিং লেনটা বন্ধ করে দেওয়ার জন্য। কিন্তু দুই সাইড থেকে একদিকে লটারো মার্টিনেজ, একদিকে হচ্ছে ডুমফ্রিজ, দুইজনের ধাপা ধাপ উপরে উঠে যাচ্ছে। যদি ডুমফ্রিজ না থাকে বারেলো উঠে যাচ্ছে, আর এখান থেকে তো মিখাতারিয়ান আছেই। যদি লতারো মার্টিনেজ না উঠতে পারে, মিখাতারিয়ান পিছন থেকে উপরে উঠে যাচ্ছে। তার মানে হচ্ছে তারা অ্যাকচুয়ালি 4টা প্লেয়ার, থুরাম বলটা যখন ক্যাপচার করে তখন 4টা প্লেয়ার নিচ থেকে রেডি যে তারা উঠবে এবং ডুমফ্রিজ তাদেরকে থ্রু পাস দেবে, সেই জিনিসটাকে তাকে কাজে লাগাবে। কোনোটাই সেট পিস থেকে 4টা গোল বার্সেলোনা বিপক্ষে কোনোটাই কিন্তু সেট পিস থেকে গোল দেয় না, ওপেন প্লে থেকে গোল দেয়। প্রথম গোলটা দেখেন নিজেই প্রেসিং করে বলটা নিয়ে তারপর কিন্তু গোল দেয়। দ্বিতীয় গোলটা দেখেন অবশ্যই এটা সেট পিস কিছুটা বলা যায়। 3 নাম্বার গোল, ওয়েল, পুরাটা ক্রেডিট গোস আকারবি। সে ডিফেন্সে ছিল, কাউন্টার অ্যাটাকে গেল, সে সবচেয়ে স্লোয়েস্ট প্লেয়ার ইন্টার মিলানে, অথচ সে গিয়ে গোলটা দিয়ে বসলো, সাপোর্টারদেরকে চুপ করে দিল। কারণ কি, ইতালিয়ান একটা দল 93 মিনিটে চ্যাম্পিয়ন্স লিগে গিয়ে গোল দিবে, এটা আসলে এক্সপেক্ট করে নাই। আমরা ইতালিয়ান ফ্যানরা রেগুলারই দেখেছি শেষ মুহূর্ত পর্যন্ত কিন্তু ইতালিয়ানরা টিকে থাকে এবং সেইটাই করেছে, টিকে রয়েছে, ট্যাকটিক্স ওইভাবেই সাজিয়েছে। এক্সট্রা টাইমে গেল, ইজি উইন, মানে ইজি উইন বলতে ইজি উইন। ফ্রাতেসির গোলটা আপনাদের কাছে ভালো লাগবে, কিন্তু সে জানে যে এখন যেহেতু বার্সেলোনা ফ্রাস্ট্রেটেড, সো এই মুহূর্তে গোলটা দেওয়া ইজিয়ার হবে, এবং তাই করেছে, ইজিলি গোল দিয়ে দিয়েছে বার্সেলোনা। সরি ফর ইউ গাইস, বাট এই চ্যাম্পিয়ন্স লিগ আসলে ফাইনালটা তাদেরকে মিস করবে এটা বলবো। কারণ কি, বার্সেলোনা এত সুন্দর নিদারুণ ফুটবল খেলছিল, বাট ফ্লিক যে ভুলটা করেছে, আগেই বলেছিলাম একটা ভিডিওতে, ফ্লিক আসলে ফ্লুক, সে ফ্লুকটাই রয়ে গেছে। ফ্লিক যেটা করেছে, শেষ 3টা ম্যাচ ইন্টার মিলানে খেলা দেখেছে, শেষ 3টা ম্যাচের মধ্যে 2টা ছিল এসি মিলানের বিপক্ষে, দুটোটা হেরেছে, আর একটা ছিল হচ্ছে বোলোনার বিপক্ষে, যেটা হেরেছে, কোনো গোল দিতে পারেনি ইন্টার মিলান। তো সে যে ভুলটা করেছে, ডিফেন্সকে সে কম্প্যাক্ট রাখতে পারে না, কারণ কি, সে দেখছে ইন্টার মিলানের স্ট্রাইকাররা গোল দিতে পারছে না, তাই তার ডিফেন্সের প্রতি মনোযোগটা সে কম দিয়েছে। আমাদের গ্রুপ চ্যাটে আমি একটা কথা বলেছিলাম, এটা আসলে ইনজাগির একটা ট্যাকটিক্স, হারছি যেহেতু গোল দেওয়া দরকার নেই। সো ফ্লিক যে জিনিসটা করেছে, সেই স্টাডিটা করে নাই ঠিক মতো, এবং স্টাডি না করার ফলে এই যে 7টা গোল খেয়ে গিয়েছে। আপাতত এখানেই রাখছি, সবাইকে ধন্যবাদ জানাই। দ্বিতীয় পর্ব নিয়ে খুব দ্রুত চলে আসবো। আসসালামু আলাইকুম।